আপনারা হয়তো অনেকেই ভুলে গেছেন যে সবশেষ বাংলাদেশ ওয়ানডে সিরিজ কবে খেলেছিল। বাংলাদেশ সবশেষ ওয়ানডে ম্যাচটাই বা কবে খেলেছিল। যদি সময়ের ব্যবধানটা হয় প্রায় 5 মাস, তাহলে বাংলাদেশ সবশেষ 50 ওভারের ক্রিকেটে, আন্তর্জাতিক ক্রিকেটে কবে খেলতে নেমেছিল সেই ব্যাপারটা ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সেই সিরিজে 2-1 ব্যবধানে জিতে নেয়। বাংলাদেশ শেষ পর্যন্ত র্যাঙ্কিং বা রেটিং পয়েন্টে কিছুটা হলেও এগোনোর যে সুযোগ ছিল সেই পথে এগিয়ে যায়, এবং একই সাথে 2023 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ, 2027 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ইনফ্যাক্ট সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে যেই বাধাটা পাচ্ছিল, অন্তত সেই সিরিজটা জয়ের মাধ্যমে একটু হলেও আশার সঞ্চার ঘটায়। প্রায় 5 মাস পরে আবারও বাংলাদেশ 50 ওভারের ক্রিকেটে ফিরছে, এবং আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর 2:15টায় বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। পাকিস্তান বাংলাদেশ এই ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় দুটো বিষয়। একটা হচ্ছে প্রথম ম্যাচেই কি বাংলাদেশ জিতবে, বাংলাদেশ কি সিরিজে এগিয়ে যাবে। যথেষ্ট কারণ রয়েছে, পাকিস্তানের এই দলটা যথেষ্ট নবীন, তাদের সবশেষ টি-20 বিশ্বকাপের পারফরমেন্স খুব একটা ভালো না। হোমে খেলবে বাংলাদেশ দল, সবশেষ সিরিজে বাংলাদেশ দল জিতেছে হোমেই। সো অনেকগুলো রিজনস রয়েছে। এবং সেকেন্ড কোয়েশ্চেন যেটা, বাংলাদেশের 11টা কেমন হবে, 11তে কারা থাকবে, কার ব্যাটিং অর্ডার কেমন হবে, এই ব্যাপার নিয়ে যেন একটা চুলচেরা বিশ্লেষণ চলছে, এবং সেই আলোচনাই করতে চাই এবং আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই বডির ময়েশ্চার অন্তত 72 আওয়ার্স পর্যন্ত ধরে রাখতে হলে আপনার বেস্ট উপায় লিলি হুইপচিয়া বডি ওয়াশ ব্যবহার করা। বাংলাদেশের 11 কেমন হবে, 11-এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। বাংলাদেশের 11-এর সবচেয়ে আলোচিত পয়েন্ট যেটা, সেটা হচ্ছে একটা লিটন কুমার দাস, তার ব্যাটিং অর্ডার। সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ওপেনিং এ আসলে কারা থাকবেন। থার্ড পয়েন্ট যেটা, পেস ডিপার্টমেন্টে বাংলাদেশ 3 জনকে খেলাবে নাকি 3 স্পিনার নিয়ে খেলবে। প্রত্যেকটা ডিসকাশন করছি শুরু থেকেই। ওপেনিং এ কারা থাকবেন, আমি যে সেকেন্ড পয়েন্টটা বলেছিলাম সেই আলোচনায়, যেহেতু অনেক সময় আগের খেলা, প্রায় 5 মাস আগে বাংলাদেশ সবশেষ ম্যাচটা খেলেছিল, সেই হিসাবে হয়তো লেটেস্ট যে পারফরমেন্স, সবশেষ যে পারফরমেন্স, সেটা হয়তো আমরা ভুলেও গেছি। সেই ম্যাচটায় বাংলাদেশ, একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, উইন্ডিজের এগেনস্টে 79 রান জিতেছিল, 179, এবং বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে করেছিল 296 8 উইকেটের বিনিময়ে। বাংলাদেশ এই 296 করতে গিয়ে বাংলাদেশের প্রথম 4 জন ব্যাটসম্যান, প্রথম 4 ব্যাটার যে বা সর্বোচ্চ যে 4 জন রান সংগ্রহকারী তাদের মধ্যে ছিলেন, সেই ব্যাটারদের মধ্যে ছিলেন সাইফ হাসান, সৌম্য সরকার, হৃদয় এবং নাজমুল হোসেন শান্ত। এই 4 জন কালকের ম্যাচেও থাকবেন, এবং এই যে 4 জনের নাম বললাম, এখানে একটা নাম মিসিং, সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম। বাংলাদেশের ওয়ানডেতে, টি-20তে, শর্টার ফরম্যাটের ক্রিকেটে ওপেনিং এ টপ অর্ডারে যাকে আমরা একদমই চোখ বন্ধ করে একটা অপশন হিসেবে ধরে নিই, সেই তানজিদ হাসান তামিমের নামটা এই লিস্টের মধ্যে নেই, কারণ সবশেষ ওয়ানডেতে ভরসা রাখা হয়েছিল সাইফের সাথে সৌম্য সরকারের উপর, এবং সেই ভরসার প্রতিদান দিতে গিয়ে এই 2 জন জুটি করেছিলেন 176 রানের। সাইফ এবং সৌম্য 176 রানসের যে পার্টনারশিপটা করেছিলেন, সেটাই বাংলাদেশকে 296 8 উইকেটে এবং 179 রানের জয় উইন্ডিজের বিপক্ষে, যেটা বাংলাদেশের 3-1 সিরিজ জয় নিশ্চিত করতে, 2-1 সিরিজ জয় নিশ্চিত করতে বড় ভূমিকা পালন করে। সেই ম্যাচে সবশেষ ওয়ানডেতে, প্রায় 5 মাস আগের ওয়ানডেতে, সৌম্য সরকার করেছিলেন দলের হয়ে সর্বোচ্চ 91, 86 বলে করেছিলেন 91, 4টা ছক্কা মেরেছিলেন, 7টা 4 মেরেছিলেন, স্ট্রাইক রেট 105, এবং সাইভ করেছিলেন 72 বলে 80, 111 স্ট্রাইক রেটে, ছক্কা মেরেছিলেন 6টা, 4 মেরেছিলেন 6টা। এই 2 ব্যাটার যারা 176 রানে পার্টনারশিপ করেছিল উইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে, সৌম্য করলেন, আবারও বলছি 91, সাইভ করলেন 80। দুঃখ একটাই যে তারা 2জনই শতকের সম্ভাবনা যা কেউ শেষ পর্যন্ত সেটা স্পর্শ করতে পারেন নাই। এই 2জনের উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট এন্ড ওপেনিং। তানজিদ হাসান তামিমের কোনো সুযোগ আপাতত আমি দেখছি না। সৌম্য সাইফ মিলেই ওপেন করবেন, এবং এই 2জন ওপেনারের চ্যালেঞ্জটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। আবারও বলতে চাই, পাকিস্তানের বিপক্ষে যখন খেলা হবে, হোমে যখন খেলা হবে, এবং সবশেষ পারফরমেন্সটা যখন আমাদের পক্ষে, নিশ্চয়ই এটা অনেক বেশি ইন্সপায়ারিং হবে। নাম্বার 3 থেকে ব্যাট করবেন, সেই আলোচনাতেও যদি একটু আমি টেকনিক্যাল হওয়ার চেষ্টা করি, যে লাস্ট যে ওয়ানডেটা বাংলাদেশ খেলেছিল, সেই ওয়ানডেতে নাম্বার 3 ছিলেন তাওহিদ হৃদয়, 44 বলে 28 করেছিলেন। নাম্বার 4 ছিলেন নাজমুল হোসেন শান্ত, 55 বলে 44 করেছিলেন।
নাম্বার 3 করেছিলেন 28 রান, নাম্বার 4 করেছিলেন 44 রান। খুব খারাপ রানস কেউই করেন নাই, কিন্তু পরের ম্যাচে মানে ওই 5 মাস আগের যেই ম্যাচ, সেই ম্যাচের পারফরমেন্স মাথায় রেখে ওপেনিং এ সৌম্য এবং সাইফকে আমরা দেখলেও নাম্বার 3 এবং 4 এর জায়গাটা সফল হবে বলে মনে করা হচ্ছে। নাম্বার 3 তে 4 থেকে উঠে যাবেন যতটুকু মনে করা হচ্ছে নাজমুল হোসেন শান্ত, এবং তাওহিদ হৃদয়ের ব্যাটিং অর্ডার হবে নাম্বার 4। সো হোয়ার ইজ লিটন কুমার দাস? লিটন কুমার দাস 11-এ থাকছেন। লিটন কুমার দাস সবশেষ 8টা ওয়ানডের প্রত্যেকটাতে সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেলেও তিনি আবারও দলে থেকেছেন, স্কোয়াডে থেকেছেন এবং 11-এ তিনি খেলবেন। সৌম্য, সাইফ, শান্ত এবং তাওহিদ হৃদয় 4টা স্পটের পরে লিটন কুমার দাসের জন্য যে জায়গাটা টিম ম্যানেজমেন্ট ঠিক করে রেখেছে সেটা হচ্ছে নাম্বার 5। নাম্বার 5-এ লিটন কুমার দাসকে নতুন ভূমিকায়, টপ অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডারে নতুন ভূমিকায় আমরা আগামীকাল পাকিস্তানের বিপক্ষে দেখতে পাবো, এবং এটা মোটামুটি ডিসাইডেড। লিটন কুমার দাস খারাপ করেছে, লিটন কুমার দাস কোথাও পারফর্ম না করে 50 ওভার্স ক্রিকেটে দলে অন্তর্ভুক্ত হয়েছেন, এটা নিয়ে অনেক ডিবেট রয়েছে এবং ডিবেটগুলো প্রত্যেকটাই ভ্যালিড। আবার একই সাথে টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা করতে চায়, তাকে নতুন একটা পজিশন দিয়ে। মনে করতে পারেন যে 2019 ওয়ার্ল্ড কাপে লিটন কুমার দাস লেট অর্ডারে ব্যাট করতেন, উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ 322 চেজ করে জিতেছিল, কি পিটানটা পিটিয়েছিলেন তিনি টনটনের ওই মাঠে, ইংল্যান্ডের টনটন, আমি ছিলাম উপস্থিত। সো লিটন কুমার দাসকে সে এক্সপ্লোসিভ রোলে দেখার একটা ইচ্ছা যে নাম্বার 5-এ লিটন কুমার দাস কেমন করে, একটু লেটে ব্যাট করতে গিয়ে লিটন কুমার দাস কেমন করে, যেহেতু টপ অর্ডারে লিটন কুমার দাসের পারফরমেন্সটা খুব একটা এক্সপেক্টেড না। নাম্বার 6-এ আফিফ হোসেন ধ্রুব, আফটার আ লং টাইম হি ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য 11। সবশেষ ওয়ানডেতে লিটন এবং আফিফ কেউই ছিলেন না, ইনজুরির কারণে লিটন কুমার দাস আগে থেকেই সরে গিয়েছিলেন। আফিফ হোসেন ধ্রুব ওয়াজ নট অ্যাভেলেবল টু বি সিলেক্টেড, কজ তার পারফরমেন্সটা নিয়ে অনেক বেশি প্রশ্ন ছিল। সো এই দুজন আমার কাছে যেটা দেখছি 4 এবং 5, দুঃখিত 5 এবং 6-এ লিটন এবং আফিফ মানে আগের ম্যাচে যারা ছিলেন সেই জায়গায় একটা বড় সাফলিং হতে যাচ্ছে। নাম্বার 7 মেহেদী হাসান মিরাজ, তিনি নিজেই ডিক্লেয়ার করেছেন যে তিনি এবার লেটে ব্যাট করতে চান। নাম্বার 7-এ মেহেদী হাসান মিরাজ, নাম্বার 8-এ রিশাদ হোসেন বলেই আমার কাছে মনে হয়। সো এখানেও খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট যে বাংলাদেশের যে ট্রেডিশনাল যাদেরকে ফিনিশার মনে করা হতো, সেই জায়গাটা আসলে ওই ফিনিশিং রোলটা কাইন্ড অফ আফিফ, মিরাজ এবং রিশাদকে করতে হবে। এখন এটাতে কতটুকু বাংলাদেশ সাকসেসফুল হতে পারবে লাইক আ বোলিং অ্যাটাক লাইক পাকিস্তান, আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি চ্যালেঞ্জিং। পরের যে 3টা স্পট, এই 3টে স্পটে অন্তত আমার বিশ্লেষণে আমি 3জন পেসারকে দেখি। অবভিয়াসলি আমি মুস্তাফিজকে দেখি, অবভিয়াসলি আমি শরীফুলকে দেখি, দুজন বাঁহাতি পেসারকে আমি দেখি। এখন অনেকেই বলছেন নাহিদ রানাকে নেওয়া হয়েছে খেলানোর জন্য। আমার কাছে টু মি নাহিদ রানা ইজ নট দ্যাট ক্যারেক্টার যিনি ডানহাতি ফাস্ট বোলার এবং তাকে আমি কাউন্ট করব মোর ইফেক্টিভ দ্যান তাসকিন আহমেদ। কোনো কারণ নেই, নাহিদ রানার অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু নাহিদ রানার বুদ্ধির জায়গাটায় ঘাটতি রয়েছে বলে এটা আমার বিশ্লেষণ, আমার কাছে মনে হয়। সো ওই জায়গাটা স্মার্টার হওয়ার আগ পর্যন্ত গতি থাকলেই যে আপনি আসলে ফল পাবেন এই বিশ্বাস থেকে বের হয়ে আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্টের, পেস ডিপার্টমেন্টের থার্ড চয়েস বা সেকেন্ড চয়েস বা ফার্স্ট চয়েস যেভাবে বলি না কেন will be Taskin Ahmed. So the 11 is going to be played against Pakistan tomorrow at Mirpur Sher-e-Bangla Stadium. সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তারপরে হচ্ছে আমাদের তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজ, তাসকিন এবং শরীফুল। Let's see what happen, but it's going to be a very challenging series for Bangladesh for improving their ranking and rating for the 2027 World Cup. সবাই ভালো থাকবেন।